আমরা যদি ফ্যাসিজম মোকাবেলা করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের স্মৃতিতে সবসময় ফ্যাসিজম কতটা ভয়ঙ্কর ছিল এবং গণবিরোধী ছিল সেটাকে সবসময় জাগরুক রাখা আমাদের স্মৃতিতে। এই জন্য আমাদের এই আয়োজন, আমরা আমাদের মন্ত্রণালয়ে আরও কাজ করতেছি। আমরা জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে ফিল্মের দিকে ফিল্মের কাজ করতেছি, শর্ট ফিল্ম ডকুমেন্টারির কাজ করতেছি। তো মূলত ফ্যাসিজম প্রত্যেকটা মানুষের জীবনে, যেটা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান উনি বলেছেন, বা যেটা সবার জীবনের বাস্তবতার ভিতর দিয়ে একটা তার নিজস্ব এবং তার ফ্যামিলির একটা মেমোরি আছে। আর একটা হচ্ছে আমাদের জনগোষ্ঠী আকারে বাংলাদেশের জনগণের একটা কালেকটিভ মেমোরি। এই ব্যক্তিগত এবং কালেকটিভ সামষ্টিক এই যে স্মৃতি, এটা যদি আমরা জারি না রাখি, অথবা আমরা যদি নিজেদের আলোচনার ভিতরে না রাখি, তাহলে একদিন দেখা যাবে যে এই যে কালো অধ্যায়ের কথা আমরা সবাই বলতেছি, এটা আমাদের কাছে অনেক নর্মাল মনে হবে। এবং এটাকে অনেকগুলো যেটা উনি বললেন মাহমুদুর রহমান, যে শেখ মুজিবুর রহমানের ৭২ থেকে ৭৫ আর শেখ হাসিনার ২০০৯ থেকে ২০২৪, এই দুইটা শাসনামলকে বাংলাদেশের অন্য কোনো শাসনামলের সাথে আসলে তুলনা করাটা খুবই আমার কাছে মনে হয়েছে যে এটা অসমীচীন। কারণ হচ্ছে ওই শাসনামলের সাথে পার্থক্য হচ্ছে অন্য শাসনামলের, যে অন্য শাসনামলের ফ্যাসিজম যেই অর্থে বলি আমরা, সে এরশাদকে বলি স্বৈরাচার, কিন্তু হাসিনাকে ফ্যাসিস্ট এই জন্যই বলি, এরশাদের জনভিত্তি ছিল না, মানে জনগণ ছিল না। যে জনগণ হচ্ছে পাড়া মহল্লায় বিরোধী দলের উপরে আদর্শিক জায়গা থেকে হামলা করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, এবং পাড়া মহল্লা থেকে শুরু করে একেবারে স্থানীয় গুন্ডা থেকে শুরু করে সবচেয়ে সুশীল, সবচেয়ে সাংস্কৃতিক শিক্ষিত লোকটাও ওই দলকে সাপোর্ট করে। এটাকে বলা হয় ফ্যাসিজম, যেটার আদর্শিক কারণে একজন গুন্ডা থেকে শুরু করে একজন সুশীল পর্যন্ত পুরো ব্যবস্থাকে সাপোর্ট দেন। এটা শেখ মুজিবুর রহমানের আমলে হয়েছে, শেখ হাসিনার আমলে হয়েছে, অন্য কোনো আমলে এটা হওয়ার সুযোগ তৈরি হয়নি। কারণ ওই দলগুলো হয়তো ওই সক্ষমতা থাকতো না, আদর্শিক সক্ষমতা ছিল না, অথবা তারা এই প্রশাসন যন্ত্র থেকে শুরু করে সবগুলো রাষ্ট্রের সব কলা কৌশলকে, সবগুলো যন্ত্রকে একসাথে জনগণের বিরুদ্ধে কাজে লাগানোর মতো সক্ষম ছিল না, অথবা তারা ওইটা করে উঠতে পারেনি। ফলে এই তুলনা করাটা আমার মনে হয় যে সমীচীন না। তো এই যে মাত্রাটা, এটা আমাদের বুঝতে হবে যে একটা গোষ্ঠী, একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে, ফলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন, শুধু তারা রাখেন এই অর্থে বলবো না, তাজউদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার ফ্যামিলির হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটার অনুসরণ করেছেন, আমি মনে করি এটা একেবারে ইউনিক ঘটনা বাংলাদেশে। এবং একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক আছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের সোল সার্চিং করা উচিত। আমি অনেক আগে প্রথম দিকে আগস্টে একটা কথা বলেছিলাম, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু আমি এই কথাটা বলবো যে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করার প্রশ্নে যখন আমরা আসি, আওয়ামী লীগের যে তৃণমূলের যে কর্মী, তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে পলাতক কেন। এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা, এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার এবং শেখ ফ্যামিলির যে একচ্ছত্র রাজনৈতিক যেই খায়েশ এবং তাদের যে দুর্নীতির একটা নেটওয়ার্ক। আপনি দেখবেন যে ৩রা আগস্টের আগেই, ৫ই আগস্টের আগেই শেখ ফ্যামিলির অধিকাংশ লোক এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। শেখ হাসিনা ছিলেন সর্বশেষ লোক যিনি শেখ ফ্যামিলি থেকে পালিয়ে যাচ্ছেন। এর আগেই যে তাপস থেকে শুরু করে আরো অন্যরা এর আগে পালিয়ে গেছে। ফলে আপনি বুঝতে পারেন যে একটা পরিবার এবং একটা দলকে ধ্বংস করলো, সেটা ধ্বংস করলো প্রথম ৭৫ সালে বাকশাল করে, আরেকবার ধ্বংস করলো। আমি মনে করি যে এটা বাংলাদেশে এই অর্থেও এই দুইটা শাসনামল ইউনিক ঘটনা।